দেবিদ্বারে এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো। দেবিদ্বারের আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি, দেবিদ্বারে যারা চাকরি করতে আসবে তাদেরকে এটা মেনেই চাকরি করতে আসতে হবে। সরকারের যেই বেতন ভাতা, সরকারের যেই যেই সুবিধা আপনাদেরকে দেওয়া হয়, যদি কোনো অফিসার দেবিদ্বারে ঘুষান নিয়ত আসে তাকে দেবিদ্বারে চাকরি করতে দেওয়া হবে না। এই মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি, যদি কেউ মাদকের সাথে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আমার ভাই হাদি, আমরা একসাথে লড়াই করেছি, ইনসাফের লড়াই, এবং হাদি ভাইয়ের বিচার আমি নিশ্চিত করব ইনশাআল্লাহ। শুরুতেই অভিনন্দন। হ্যাঁ, লাইভে আছি আমরা এখন। অভিনন্দন আপনাকে। সেটি হচ্ছে যে এই যে জয়লাভ করলেন 116টি কেন্দ্রের সবগুলোতে, এই বিষয়ে বলবেন, ভোটারদের জন্য কি বলার আছে যারা ভোট দিয়েছেন? প্রিয় মহোদয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্বোধন করে বলছি, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে বিজয় লাভ করেছে হাসনাত আবদুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আবদুল্লাহর এই বিজয়ে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি। আমি দোয়া করছিলাম যেন হাসনাত আবদুল্লাহ অন্তত পাশ করে এবং তিনি যেন পার্লামেন্টে যায়। তার মতো মানুষ আমাদের বাংলাদেশে অনেক দরকার। তার মতো সৎ সাহসিকতা এবং সৎ মানসিকতার মানুষই প্রয়োজন। তার মতো মানুষই পারে বাংলাদেশকে সুষ্ঠু ধারার রাজনীতির দিকে অতিবাহিত করতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আপনাদেরকে হাসনাত আবদুল্লাহর বক্তব্য শোনাবো যে নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে, বিজয়ী হওয়ার পরে হাসনাত আবদুল্লাহ দেশবাসীর উদ্দেশ্যে, দেবিদ্বারবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়ে কি বলল, নির্বাচনে বিজয়ী হওয়ার পরে হাসনাত আবদুল্লাহ কি ঘোষণা দিলেন, সে কি কাজ করবে, তার কি পরিকল্পনা, সেগুলা কিভাবে বাস্তবায়ন করবে, সমস্ত কিছু ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ দিয়েছেন এবং বিশেষ করে হাদি হত্যার বিচার করারও দাবি তুলেছে। কান্নাজড়িত কণ্ঠে হাসনাত আবদুল্লাহ শরীফ ওসমান হাদিকে স্মরণ করে কিছু কথা বলেছে। চলুন কথা না বাড়িয়ে হাসনাত আবদুল্লাহ নির্বাচনে জয়ী হওয়ার পরে, বিজয় লাভ করার পরে কি বার্তা দিল দেশবাসীর উদ্দেশ্যে, তার বক্তব্য কি, সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। প্রিয় দেবিদ্বারবাসী, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, দেবিদ্বারে আমরা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আমাদেরকে জুলাইয়ের পরে নানাভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। বারবার করে বলা হয়েছে এমপি হতে নাকি উচ্চ বংশ থাকতে হয়, এমপি হতে নাকি অর্থ থাকতে হয়, এমপি হতে নাকি বৃত্ত থাকতে হয়, পরিবার থাকতে হয়। কিন্তু আমাদের ছাত্র জনতা এবং দেবিদ্বারের সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, যারা সমাজে গ্রহণযোগ্য মানুষ, শিক্ষিত, যারা রাস্তার মধ্যে, যারা নিজের জীবিকা নির্বাহ করে, যাদের নিজের জমি নাই কিন্তু জমিতে চাষ করে, যাদের নিজের বাড়ি নাই, যারা নিজের অন্যের বাড়ি বানায়, যাদের আলো জ্বালার নিজের বাড়িতে আলো নাই কিন্তু রাস্তায় আলো জ্বালায়, যাদের নিজেদের কলকারখানা নাই আরেকজনের কলকারখানায় খেটে বেড়ায়, এই মানুষগুলো প্রমাণ করে দিয়েছে নেতৃত্বের জন্য বিশেষ পরিবার লাগে না, নেতৃত্বের জন্য অর্থবিত্ত লাগে না, নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে এবং জনতা নেতৃত্ব বানায়। প্রিয় দেবিদ্বারবাসী, প্রিয় দেবিদ্বারবাসী, প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা প্রমাণ করে দিয়েছেন। আমার এই পুরো নির্বাচনে আমার মা বোনেরা এসে আমাকে টাকা দিয়ে গিয়েছে। স্কুল কলেজের টিফিন, বাচ্চারা টিফিনের টাকা দিয়ে আমার ব্যানার পোস্টার করেছে। আমার মায়েরা বাসার খাবার আমি পুরো 2টা মাস আমার মায়েদের বাসায় খেয়ে বেরিয়েছি। আমার যেই বাসায় গিয়েছি, দেবিদ্বারের প্রত্যেকটা মা, প্রত্যেকটা আন্টি তার নিজের সন্তান হিসেবে, নিজের ছেলে হিসেবে আমাকে গ্রহণ করে নিয়েছে। দেবিদ্বারবাসী প্রমাণ করে দিয়েছে এই জনতা ঐক্যবদ্ধ থাকলে, এই জনতা ঐক্যবদ্ধ থাকলে
কর্ম এবং নিয়ত যদি সহি থাকে, বাংলাদেশ পন্থা যদি হৃদয়ে থাকে, বাংলাদেশের ৭১-২৪ থেকে শুরু করে ৪৭কে যারা ধারণ করে, তাদেরকে কেউ আটকাতে পারবে না। প্রিয় দেবিদ্বারবাসী, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এখানে অনেকে আছে যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই, কিন্তু গত 3টা মাস আমার জন্য রাস্তায় খেটে গিয়েছেন, আমার জন্য লিফলেট ব্যানার পোস্টার সাটিয়েছেন। কোনোদিন তাদেরকে আমি একটা পয়সা দিতে পারি নাই, কোনোদিন কাছে ডেকে এনে তাদেরকে একটা সুন্দর কথা বলি নাই, তাদেরকে আমি অনেক সময় কটু কথা বলেছি, আমার ছোট ভাইদেরকে। কিন্তু আমি বিশ্বাস করেছি এবং আমি দেখেছি ঘুমিয়ে না ঘুমিয়ে স্কুল ফাঁকি দিয়ে এই প্রত্যেকটা ছেলে আমার জন্য কাজ করে গিয়েছে, মুরব্বীরা আমার জন্য কাজ করে গিয়েছে, আন্টিরা আমার জন্য কাজ করে গিয়েছে, রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে ফোন দিয়ে আমার জন্য ভোট চেয়েছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের টাকায় নির্বাচিত হয়েছি, আমি আপনাদের কাছেই দায়বদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো ব্যবসায়ীর কাছে আমি মাথা নত করি নাই। আমার আল্লাহ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আমি আজকেও চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করছি, কোন ব্যবসায়ীর কাছ থেকে একটা টাকাও হাসনাত আব্দুল্লাহ ধরে নাই। আমি কোন লুটারার থেকে টাকা নেই নাই, আমি কোন ধরনের দূষণের থেকে টাকা নেই নাই। সুতরাং জনতা আমাকে সংসদে নিয়েছে, জনতাই আমার বৈধতা, আমার এই জবাবদিহিতা জনতার কাছেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমাকে যেহেতু আমরা প্রমাণ করে দিয়েছি, জনতার সাথে যার সংযোগ থাকবে, ভোটের জন্য অর্থ লাগে না, ভোটের জন্য গুন্ডা বাহিনী লাগে না, ভোটের জন্য কোনো ধরনের পেশি শক্তি লাগে না, ভোটের জন্য লাগে জনতার ভালোবাসা এবং জনতার কাছে প্রতিশ্রুতি। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, দেবিদ্বারে এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো। প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় সিএনজি স্টেশনের ভাইয়েরা, পেশাজীবী শ্রমজীবী ভাইয়েরা, প্রিয় হোটেল মালিকরা, যারা দেবিদ্বারে ব্যবসা করবেন সর্ব জায়গায়, সরকারি যেই ধরনের ফি আপনাদের রয়েছে, সরকারি যে আপনাদের নিয়ম মেনে ব্যবসা করার কথা, আপনাদের রেজিস্ট্রেশন, ট্যাক্স ফাইল, এইসব বিষয় ব্যতীত দেবিদ্বারের কোনো ব্যক্তিকে 1 পয়সাও আপনাকে চাঁদা দিতে হবে না। যদি কেউ চাঁদার জন্য আসে, তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দিবেন। দেবিদ্বারের আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি, দেবিদ্বারে যারা চাকরি করতে আসবে তাদেরকে এটা মেনেই চাকরি করতে আসতে হবে। সরকারের যেই বেতন ভাতা, সরকারের যেই সুবিধা আপনাদেরকে দেওয়া হয়, আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশটা পরিবর্তন করতে চান আমার সরকারি চাকরিজীবী ভাইয়েরা, আমরা বিশ্বাস করতে চাই আপনারা ঘুষের সাথে জড়িত না, আপনারা কম্প্রোমাইজের সাথে জড়িত না। তারপরেও যদি কোনো অফিসার দেবিদ্বারে ঘুষান নিহত আসে, তাকে দেবিদ্বারে চাকরি করতে দেওয়া হবে না। প্রিয় দেবিদ্বারের মাদকের সাথে আপনারা জড়িত আছেন যারা, এতদিন পর্যন্ত মাদক সিন্ডিকেটগুলো রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত হতো, মাদকের একটা অংশ নেতার বাসায় পাঠাতে হতো। এই মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি, দেবিদ্বারের খাতঘর থেকে ইষ্টগ্রাম যদি কেউ মাদকের সাথে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন, আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যদি কোনো ছিনিমিনি করার চেষ্টা করেন, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে যারা জড়িত, টেন্ডারবাজির সাথে যারা জড়িত, মাটি কাটার সাথে যারা জড়িত, আর যদি সরকারি নিয়মের বাহিরে, আর যদি সরকারি নিয়মের বাহিরে 1 কোদাল মাটি দেবিদ্বারের গুমটি থেকে নেওয়া হয়, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই মাটি কাটার সাথে যারা জড়িত, টেন্ডারবাজের সাথে যারা জড়িত, চাঁদের সাথে যারা জড়িত, তারা আমাকে অভিনন্দন দেওয়া শুরু করেছেন। হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম, কিন্তু নামাজ পড়ে তওবা করে আমার সামনে আসতে হবে। আমরা আপনাদের কর্মসংস্থানের প্রয়োজনে ব্যবস্থা করে দিব, প্রয়োজনে রিক্সা কিনে দিব, প্রয়োজনে ভ্যান কিনে দিব, প্রয়োজনে আমরা যাকাত ফিতরা তুলে নিজেরা সহায়তা করে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। কিন্তু আমার গরিব খেটে খাওয়া ভাইদের কোনো অর্থের দিকে, সরকারের কোন ধরনের সম্পদের দিকে যদি কোনো নিয়ম বহির্ভূত ভাবে আপনারা হাত বাড়িয়েছেন, জনগণ আপনাদের এই হাত রাখবে না।
একই সাথে সাথে আপনারা আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই, দুইজনেই আমার চোখে সমান। বরং যারা আমাকে ভোট দেন নাই তাদের আমার কাছে রয়েছে শুধু অধিকার, কারণ তারা আমাকে আস্থা করতে পারে নাই বলে, এই 26,000 ভোটার আমার প্রতি আস্থা আনতে পারে নাই বলেই তারা আমাকে ভোট দেয় নাই। আমরা কাজের মধ্য দিয়ে আমরা তাদের আস্থা অর্জন করবো ইনশাআল্লাহ। একই সাথে সাথে আপনারা যারা 1,70,000-এরও বেশি মানুষ আমাকে ভোট দিয়েছেন, আপনাদের অধিকারের সাথে সাথে আপনাদের রয়েছে দায়িত্ব। সুতরাং আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি যদি আমাকে ভোট দেওয়ার কথা বলেন, আমার কাছে কোনো অনৈতিক প্রস্তাব নিয়ে আসেন, হাসনাত আব্দুল্লাহ আপনার অনৈতিক প্রস্তাব রাখবে না। আমার নাম পরিচয় ব্যবহার করে, আমার সাথে ছবি ব্যবহার করে কেউ যদি কোনো অবৈধ সুবিধা নিতে চায়, আমি দেবিদ্বারবাসীকে জানিয়ে যাচ্ছি, আমার সাথে কারো ছবি থাকা কোনো বিশেষ অর্থ বহন করে না। আমার সাথে পরিচয় কারোর সাথে কোনো বিশেষ অর্থ বহন করে না। আমার পরিচয় ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি করতে যায়, এমনকি আমার বাবা পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো অনৈতিক সুবিধা নিতে যায়, আপনারা তাকে বেঁধে রেখে পুলিশে দিবেন। স্পষ্ট ভাষায় বলছি, আপনারা আমাকে নির্বাচিত হয়েছেন, আমাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই কঠিন সিদ্ধান্ত নিতে গেলে কোনোটা হয়তো আপনার পরিবারের বিরুদ্ধে যাবে, কোনোটা হয়তো আপনার বাবার বিরুদ্ধে যাবে, কোনোটা হয়তো আপনার নিজের বিরুদ্ধে যাবে, কিন্তু সিদ্ধান্ত যদি যৌক্তিক হয় তাহলে আপনি আমার কাছ থেকে কোনোভাবেই আইনগত সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি আমার যত কাছেরই হন না কেন, আমার যত রাজনৈতিক বলের কাছেরই হন না কেন, আপনি কিন্তু ছাড় পাবেন না। কারণ আমার বৈধতা হচ্ছে জনতা, দেবিদ্বারের সাধারণ মানুষ, ওই মা বোনেরা যারা হিজাব পরে এসে বা হিজাব না পরে এসে নিজের পছন্দের জামা কাপড় পরে এসে, আমার যে মা বোনেরা যারা কোনোদিন রাজনীতির সাথে জড়িত না, যারা কখনোই কোনো ধরনের ব্যক্তিগতভাবে রাজনীতিকে এতদিন অপছন্দ করত, জুলাইয়ের পরে তাদের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে, এই সন্তানদেরকে যারা ভালোবেসে, হাদিকে যারা ভালোবেসে, হাসনাতকে যারা ভালোবেসে, যারা আজকে ভোট দিতে এসেছে, আমার দায়বদ্ধতা আমার এই মা বোনেদের কাছে। প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা এখানে যারা আছেন, আমি যদি সফল হতে চাই তাহলে আপনাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি, আপনাদের কাজ সবচেয়ে বেশি। আপনাদের মনে রাখতে হবে, এটা আমাদের কিন্তু বিজয় না, বরং আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে এবং এই দায়িত্ব আমানত হিসাবে দিয়েছে। আমরা যদি খেয়ানত করি তাহলে আল্লাহ কিন্তু ছাড় দিবেন না। প্রিয় দেবিদ্বারবাসী, করজোর করে অনুরোধ করি, আপনারা আমার দায়িত্ব পালনে আপনারা সহায়তা করবেন আমাকে কোনোভাবেই কোনো অনৈতিক কোনো প্রস্তাব, অনৈতিক কোনো আবদার, অনৈতিক কোনো কাজ আমার কাছে আপনারা দয়া করে নিয়ে আসবেন না। আমার নেতা কর্মী যারা আছেন, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, এতদিন পর্যন্ত আপনারা যেভাবে ছিলেন, আজকের পর থেকে আপনাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে, আপনাকে আরো বেশি বিনয়ী হতে হবে, আপনাকে আরো বেশি মার্জিত হতে হবে। আপনি যদি আগের রাজনৈতিক দলের মতো, যেহেতু আমার এমপি, আমি এখানে হ্যাডম দেখাবো, আমি আপনাকে চিনবো না। আপনি আমার নাম পরিচয় ব্যবহার করে আপনি সিএনজি স্টেশনে হ্যাডম দেখাবেন, সাধারণ নিরীহ মানুষের উপরে হ্যাডম দেখাবেন, মেরে গিয়ে অবৈধ টাকা খাবেন, আমি আপনাকে চিনবো না। আপনাকে বিনয়ী হতে হবে, আপনাকে মার্জিত হতে হবে, আপনাকে অনুকরণীয় চরিত্র হতে হবে। মনে রাখতে হবে, আপনার কাছে রয়েছে 6 লক্ষ মানুষের কাঁধের বোঝা। সুতরাং আপনার দাম্ভিকতা সাজে না, আপনার মাথা উঁচা করে চলা সাজে না। আপনার এই মুহূর্ত থেকে যতদিন আল্লাহ দায়িত্ব দিয়েছে, এই 6 লক্ষ মানুষের এই খাতঘর থেকে ইষ্টগ্রাম পর্যন্ত কোনো একটা মানুষ যদি বেইনসাফের শিকার হয়, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। সুতরাং আপনারা যারা আছেন, আপনাদেরকে অবশ্যই অনেক বেশি বিনয়ী এবং দায়িত্বশীল হতে হবে। পরবর্তীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন, ও আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের উপরে আমাদের কোনো রাগ নাই, আপনাদের উপরে আমার কোনো ক্ষোভ নাই। আপনি দেবিদ্বারবাসী এবং দেবিদ্বারের সন্তান, এবং আমার কর্মীদের আমার প্রতি যতটুকু অধিকার আছে, আপনি দেবিদ্বারবাসী হিসাবে আমার প্রতি ঠিক ততটুকু অধিকার আছে। আমার কোনো আপনার প্রতি হিংসা নাই, আপনাদের কত কোনো বিদ্বেষ নাই। আমরা সবাই একসাথে মিলে দেবিদ্বারটা করবো ইনশাআল্লাহ।
যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমি নির্বাচনের আগেই বলেছি, আমি যদি হেরে যাই তাহলে আমি হব পরামর্শক, আর যিনি জিতবেন তাকে আমি অভিভাবক হিসেবে মনে করব। আজকে আমি ঘোষণা দিতে চাই, আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, হয়তো জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দেয় নাই, হয়তো কাজের মধ্য দিয়ে ভবিষ্যতে হয়তো দিবে। আপনারা যারা আছেন প্রত্যেকেই আমার ভাই, প্রত্যেকেই দেবিদ্বারের সন্তান, আপনারা আমার পরামর্শক হিসাবে আমাকে সহায়তা করে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে যাই, দয়া করে আপনারা এখানে যারা আছেন, কারো প্রতি, কোনো ভোটারের প্রতি, প্রতিপক্ষের প্রতি কোনো আক্রমণাত্মক যদি কোনো মন্তব্য আপনারা করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আপনাদেরকে আমি শাসন করব বেশি, আপনাদেরকে আমি সুযোগ দিব কম। কারণ নিজের ঘরের মানুষকে মানুষ থাকলে খাওয়ায়, আগে মানুষ মেহমানদেরকে খাওয়ায়। সুতরাং আপনারা এখানে যারা আছেন, আপনারা আমার পরিবারের, অন্যদেরকে সুযোগ, অন্যদেরকে আইনগতভাবে, অন্যরা যারা আছেন, প্রতিপক্ষ যারা আছেন, প্রতিযোগী আমার ভাই বন্ধুরা যারা আছেন, তার কাছে তাদের, আমার কাছে তাদের বেশি পাওনা। আমরা আগে তাদের পাওনা দিব, থাকলে তারপরে আপনাদেরকে দিব। সুতরাং প্রতিপক্ষের বাড়িঘর, প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠান, আমার প্রতিযোগী বন্ধুদের বিভিন্ন ধরনের এস্টাবলিশমেন্ট, এগুলো হচ্ছে আপনাদের কাছে আমানত। যদি এগুলোর কোনো ধরনের ক্ষতি হয়, আইনগতভাবে কিন্তু আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রিয় দেবিদ্বারবাসী, প্রিয় দেবিদ্বারবাসী, আজকের এই যে নির্বাচনে, আমি যখন ছোটবেলায় এই রাস্তা দিয়ে হাঁটতাম, এই রাস্তা দিয়ে হাঁটার সময়, এই রাস্তা দিয়ে যখন আমি হাঁটতাম, আমি 2001-2 সাল থেকে এই রাস্তা দিয়ে হাঁটি। আমার বন্ধুরা, আমার জুনিয়ররা, আমার রিয়াজউদ্দিনের ছোট ভাইয়েরা সবাই আজকে দলে দলে এসেছে। আমার সিনিয়ররা আজকে দলে দলে এসেছে রাজনৈতিক মতপথের ঊর্ধ্বে উঠে। আলেম ওলামা ভাইয়েরা এসেছেন মতপথের ঊর্ধ্বে উঠে। আপনারা মাঝে মাঝে অভিযোগ করতেন, আমাদের এই দেবিদ্বারের দায়িত্ব যারা আছেন, তারা দেবিদ্বারের সমস্যাগুলো কখনোই ভোগ করে নাই। আমি আপনাদেরকে বলছি, আমি এই রাস্তা দিয়ে হেঁটেছি, আমি এই স্কুলে পড়াশোনা করেছি, আমি এই হসপিটালে চিকিৎসা নিয়েছি, আমি আপনাদের সমস্যা জানি। আপনারা আমার কাছে আসবেন, আমি আপনাদের অভিভাবক না, আমি আপনাদের সেবক, আমি আপনাদের খাদেম। আপনারা আমাকে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আমরা একসাথে দেবিদ্বারটাকে গড়ে তুলবো। প্রিয় দেবিদ্বারবাসী, আমি যখন ক্যাম্পেইনে গিয়েছি, ক্যাম্পেইনে যাওয়ার সময় আমি সবচেয়ে বেশি যে বাক্যটা শুনেছি, সেটা হচ্ছে, ভাই আপনি হাদির বিচারটা করেন। এই বাক্যটা আমি সবচেয়ে বেশি শুনেছি। আমার ভাই হাদি, আমরা একসাথে লড়াই করেছি, ইনসাফের লড়াই। আমার ভাই হাদি এই নির্বাচনী ক্যাম্পেইনে আমার ভাই হাদি টাকা দিয়েছে। আমার ভাই হাদি এবং আমরা একসাথে ইনসাফের লড়াইয়ের জন্য আমরা যাত্রা করেছিলাম। আল্লাহ আমার ভাই হাদিকে শাহাদাত হিসেবে কবুল করেছে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভাই হাদি যেভাবে ইনসাফের লড়াই চালিয়ে গিয়েছে, আমি আস্তাদ আব্দুল্লাহ আমার ভাইয়ের হাদির আদর্শ থেকে আমি এক ফোঁটাও চ্যুত হব না ইনশাল্লাহ। এবং হাদি ভাইয়ের বিচার আমি নিশ্চিত করবো ইনশাল্লাহ। প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা আমাকে সহায়তা করবেন, আপনারা আমাকে সহায়তা করবেন, আমরা যেন একটা সুখী সমৃদ্ধ সবাই মিলেমিশে একটা দেবিদ্বার করতে পারি। আমার ভুল ত্রুটি থাকবে, আমার এই পথ চলার মধ্যে বিভিন্ন ভুল ত্রুটি থাকবে। আমার দুইটা চোখ, বিভিন্ন স্বার্থান্বেষী মানুষ আমার আশেপাশে নতুন করে যুক্ত হবে, যাদেরকে আমি এতদিন খুঁজে পাই নাই। তারা আমার আশেপাশে এখন শুভাকাঙ্ক্ষী হিসাবে আসবে, তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিবে। আমার দরজা আপনাদের সবার জন্য খোলা থাকবে। যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে, আমি অনুরোধ করব, তরুণ, বৃদ্ধ, বাচ্চা, যুবক, যুবতী সবাই, আমার দরজা আপনার জন্য খোলা। আপনারা আমাকে আপনাদের পরামর্শ দিবেন। আমি যদি কোনো ভুল করে থাকি, আমার এই ভুল আমার সামনে তুলে ধরবেন, আমি সেটা সংশোধন করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি এই চত্বরের মধ্যে আমি এইখানে একটা ডিজিটাল বিলবোর্ড স্থাপন করব, যেখানে সরকারের কি টাকা আসে, কি টাকা খরচ হয়, এবং সরকারের কি টেন্ডার চলমান রয়েছে, এই টেন্ডারের কে কাজ পেয়েছে, কাজ কতদিনের মধ্যে করার কথা, কোথায় করার কথা, এই জিনিসটা প্রতিনিয়ত এই ডিজিটাল বোর্ডে চলবে। যেহেতু আমি বিশ্বাস করেছি এবং আমি জিতেছি, আমার জনগণ আমার উপর আস্থা রেখেছে, আমার জনগণ আমাকে শক্তিশালী করেছে, আমি বিশ্বাস করি আমার অর্থের প্রয়োজন হলে আমার জনগণই আমাকে অর্থ দিবে। সুতরাং টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে অর্থ ইনকাম করার কোনো প্রয়োজন নাই। আমি প্রত্যেকটা অর্থের একটা পয়সা আমি জনগণের কাছে হিসাব দিব ইনশাল্লাহ। কুমিল্লা 4 আসন দেবিদ্বারের আলোচিত এনসিপির প্রার্থী 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তার আসনে কিন্তু নির্বাচিত হয়েছেন। তিনি আছেন আমাদের সাথে, একটু তার সাথে কথা বলতে চাই। হাসনাত, রাজপথ থেকে সংসদের পথে আপনি আপনার আসনে আপনার মানুষের, আপনার যে এলাকার মানুষ তাদের ভালোবাসা যে আপনার প্রতি অনেক বেশি, সেটা আমরা দেখেছি। একটা কেন্দ্রতেও আপনার সেই ভালোবাসার কমতি হয়নি। তো সেই রাজপথের যে হাসনাতকে আমরা দেখতাম, এখন সংসদের পথে সেই দেবিদ্বারের মানুষের জন্য বা দেশের জন্য কি করবে? ইনসাফ প্রতিষ্ঠা করব এবং আমার শত্রুর সাথেও যেন বেআইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এবং আমাদের ভেঙে পড়া বাংলাদেশের যে কাঠামো রয়েছে, আমাদের রাষ্ট্র কাঠামো, সেটাকে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আচ্ছা, খুব সম্ভবত 7 জুন আপনার সাথে পার্সন ইন্টারভিউ, আবার এই 2024-এর আবার আমরা এখন দাঁড়িয়ে আছি একটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের পর আপনি এখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো সেই হাসনাত রাজপথে আর এখন সংসদে যে হাসনাত যাচ্ছে, সেটার মধ্যে আপনি নিজে কি পার্থক্য করবেন? এই পুরো সময়টা অনেক ইভেন্টফুল ছিল, আমরা অনেকে হারিয়েছি। আমরা আমাদের অনেক সহযোদ্ধা জীবন দিয়েছে, হাদি ভাইকে হারিয়েছি, আমাদের কাঁধে অনেক দায়িত্ব এসে গিয়েছে, আহত অনেক আমাদের আশেপাশের মানুষ হয়েছে, শহীদ পরিবারের দায়িত্ব আমাদের কাছে এসেছে, যেটা গত বছরে 7 জন ছিল না, যেটা এই বছরে আছে। তো পরিবর্তন, আগে অনেক নির্ভেজাল একটা জীবন কাটাতে পারতাম, এখন অনেকগুলো মানুষের যেহেতু আস্থায় নিয়েছে আমাদের, তখন সেই ক্ষেত্রে কিছু দায়িত্ব এসে পড়েছে এবং সেগুলো বাস্তবায়নের সেক্ষেত্রে তারা রয়েছে। আমরা দেবিদ্বারের রাস্তাঘাট দেখেছি, অবকাঠামোগত অনেক উন্নয়ন প্রয়োজন, আমরা যেটা নিজের এই সংবাদ সংগ্রহের কাজে গিয়ে আমাদের মনে হয়েছে। এছাড়া দেবিদ্বারের যারা ভোটার আছে তারা কিন্তু অনেক অভিযোগও করেছেন, মাদক সহ আরও নানাবিধ সমস্যা আছে। তো আপনার আসনের যারা মানুষ আছে, যাদের ভালোবাসে আপনি আজকে সংসদ সদস্য, তো তাদের জন্য আসলে স্পেসিফিক কি প্ল্যান আছে? স্পেসিফিক আমার যে বিষয়টা, যে আমাদের উন্নয়ন কার্যক্রম এটা অব্যাহত থাকবে এবং অবকাঠামোগতভাবে যেই ধরনের অবনতি হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ, আপনারা যারা গণমাধ্যমের আছেন, খবর সংগ্রহের জন্য দেবিদ্বারে গিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের কর্তব্য পালনের জন্য দেবিদ্বারে গিয়েছেন, প্রত্যেকটা মানুষই একটাই অভিযোগ, রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। দ্বিতীয়ত যেটি খারাপ, শিক্ষা খাতের অবস্থা খুবই খারাপ। তৃতীয়ত স্বাস্থ্য, এবং আমাদের যেহেতু অনেক রেমিটেন্স যোদ্ধা আছে, তাদের অনেক প্রয়োজন আছে, দালাল চক্র আছে, মাদকের সিন্ডিকেট আছে, এই সামগ্রিক এই বিষয়গুলোকেই অ্যাড্রেস করার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। আপনি দক্ষিণাঞ্চলের এনসিপির মুখ্য সংগঠক, আপনি শুধুমাত্র দেবিদ্বারের মানুষের নেতা না, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা সারা বাংলাদেশের মানুষ আপনাকে ইনসাফের যে কথা আপনি বললেন, অনেক ইনসাফকামী মানুষ আপনার সমর্থক আছেন। তো আপনার শুধুমাত্র দেবিদ্বারের মানুষের জন্য কাজ করলে হবে না, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ওভারঅল দেশের মানুষের জন্য, বা আপনি যখন সংসদে যাবেন, আরও সংসদ সদস্যরা থাকবে, সমন্বয় করে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? যেহেতু আমার ন্যাশনাল পলিটিক্সের জায়গা থেকে, মানে এনসিপির যেই পলিটিক্স, সেটা হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এবং রাষ্ট্র কাঠামোর একটা হচ্ছে ঢেলে সাজানো, এবং হচ্ছে এই ফেসিবাদী কাঠামোর চূড়ান্ত বা পূর্ণাঙ্গ বিলোপ, সেই জিনিসগুলো তো আমাদের জায়গা থেকে অব্যাহত অবশ্যই থাকবে। শেষ প্রশ্ন, ভোটের মাঠে আমরা দেখেছি আপনার নামে বিভিন্ন অপপ্রচারও হয়েছে, অনেক ক্ষেত্রে আপনার মনও খারাপ হয়েছে, আমরা জানি সেই খবর তথ্য। যাই হোক, যেটা মিডিয়ার বাইরের কথা, তারপর আমি বলতে চাই যে এই নির্বাচনে আপনি আজকে বিজয়ী, সো এই নির্বাচনটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল, কিভাবে চ্যালেঞ্জটা উত্তর হবে? এই নির্বাচন তো ছিল হাসনাত আবদুল্লাহ ভার্সেস বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া প্লাস লুটেরা ব্যবসায়ী প্লাস চাঁদাবাজ প্লাস মাদক সম্রাট প্লাস মাটিখোর প্লাস প্লাস ডট 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 ডট। তো আমি হাসনাত আবদুল্লাহ, আমার সাথে জনতা ছিল, দিন শেষে জনতার আস্থাই হচ্ছে এখানে বিজয়ী হয়েছে। ধন্যবাদ। যেমনটা হাসনাত আবদুল্লাহ বলছিলেন, তার নির্বাচন কি যেভাবে তিনি জয়লাভ করলেন, এবং তার যারা ভোটার আছেন এবং সারা দেশের যারা সমর্থক আছেন তাদের জন্য যেভাবে কাজ করবেন, তার যে কর্মপরিকল্পনা, সেটা কিন্তু তিনি জানালেন। এই ছিল এখনকার মতো আমার কাছে কুমিল্লা থেকে সব শেষ। প্রিয় মহোদয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্বোধন করে বলছি, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা আপনার প্রতি এবং আমাকে যারা দেখছেন এবং শুনছেন সবার জন্য। প্রিয় মহোদয়, আপনি চেষ্টা করছিলেন অন্ধের দেশে আয়না বিক্রি করবার। আপনি জানতেন কিনা আমি জানি না, আমরা যে অন্ধ, আমরা যে দেখতে পাই না, অন্ধ মানুষের আয়নার দরকার হবে কেন? তাই সম্ভবত আপনি সিচুয়েশন অ্যাসেস করতে পারেননি। আপনি চেষ্টা করছিলেন আয়না বিক্রি করবার। আমরা আয়না কিনতে চাইনি আসলে। শুরু থেকে আপনি চেষ্টা করছিলেন আমাদের আলো দেখাবার। আমরা তো চোখে দেখি না, আলো এবং অন্ধকারে পার্থক্য বুঝতে পারি না। সেটি আপনি হাড়ে হাড়ে টের পেয়েছেন গত 18 মাসে। আপনি যতই চেষ্টা করেছেন দেশকে পাল্টাবার, রাষ্ট্রকে সংস্কার করবার, আমাদের অনেকেই ততই সন্দেহের চোখে দেখেছি বিষয়টি। নানা রকম সন্দেহ আমাদের মধ্যে দানা বেঁধেছিল, বিশেষভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তারা মানতে চাইছিলেন না যে আপনি সত্যিকার অর্থে এই রাষ্ট্রকে সংস্কার করতে চাইছেন বা এইটি আপনার আন্তরিক উদ্দেশ্য। তারা আপনাকে আসলে সহ্য করতে পারছিল না। আমরা সাধারণ মানুষেরা যারা কোনো রাজনীতি করি না, আমার কথা আমি বলতে পারি, আমি একজন নন পলিটিক্যাল মানুষ, আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই। আমার মতো আরো কোটি কোটি মানুষ আছেন এই দেশে। প্রায় 13 কোটি ভোটারের মধ্যে
কয়েক কোটি আছেন যাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই, যাদেরকে রাষ্ট্রবিজ্ঞান সুইং ভোটার্স বলে, আনডিসাইডেড ভোটার্স, ইনডিসাইসিভ, এরকম নানা টার্ম ব্যবহার করা হয় তাদের বোঝাতে। সো আমরা যারা কোনো রাজনীতি করি না, আমরা ঠিকই আপনার উপর আস্থা রাখতে চেয়েছিলাম এবং রেখেও ছিলাম, বাট রাজনীতিবিদেরা তারা তো আর আমাদের মতো বোকাশোকা মানুষ নন, তারা অনেক বুদ্ধিমান। সো তাদেরকে বাংলায় বুদ্ধিমান বলছি, কিন্তু ইংরেজিতে তাদের ক্ষেত্রে সেই বুদ্ধিমান শব্দটির অনুবাদ কিন্তু ইন্টেলিজেন্ট হবে না, কানিং হবে অনেকের ক্ষেত্রেই, ধূর্ত যাকে বলি আমরা। তাদের চোখে মুখে ধূর্তামি খেলা করে, ধূর্ততা অনেকেরই, সবার না হলেও। সো তারা আপনার এই মহৎ উদ্যোগগুলোকে সন্দেহের চোখে দেখেছেন। আবার শুধুই যে সন্দেহের চোখে দেখেছেন তাই না, তারা জানতেন আপনাকে সময় দিলে, আপনি সময় পেলে আপনি এগুলো করেই ছাড়বেন, রাষ্ট্র সংস্কার হয়েই যাবে, রাষ্ট্রকে আপনি মেরামত করে ফেলবেন। আর যদি এটি ঘটেই যায় তাহলে তারা তো হয়ে যাবেন আউট অফ বিজনেস। তারা কি করে চলবেন? তারা 2 পয়সা কামাচ্ছিলেন, সেটি তো বন্ধ হয়ে যাবে, কারণ আপনি ফাঁক ফোকরগুলো বন্ধ করবার চেষ্টা করছিলেন। আর সেই জন্যই আপনি নানামুখী সংস্কার করবার চেষ্টা করেছিলেন, এবং কম বেশি 11টি সংস্কার কমিশন আপনি গঠন করেছিলেন, যার মধ্যে 5-6টি ছিল প্রধান। দিন রাত পরিশ্রম করেছেন, 24/7 কাজ করেছেন আপনি এবং আপনার উপদেষ্টারা। এবং এই সবগুলো সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে সমন্বয় করবার জন্য আপনি গঠন করেছিলেন ঐকমত্য কমিশন। তারাও চেষ্টা করেছে দিন রাত, আমরা দেখেছি কি পরিমাণ দেন দরবার হয়েছে। এখানে আপনার ব্যক্তিগত স্বার্থ কিছুই ছিল না। তো আমাদের মধ্যে একটি শ্রেণী বুঝতে পারেনি, না বুঝে আপনার বিরোধিতা করেছি, আরেকটি শ্রেণী বুঝে আপনার বিরোধিতা করেছে, যেটি বলছিলাম মাত্রই, যে তারা জানতেন আপনি সংস্কারগুলো করেই ফেলবেন, কারণ আপনি হলেন ঘটনপটিয়সী, অসম্ভবকে সম্ভব করবার মানুষ আপনি। তাই সেই শ্রেণীটি যারা ধান্দাবাজ, কানিং, ধূর্ত, তারা তড়িৎ চাইছিলেন আপনাকে বিদায় করতে। তারা শুধু এই কথাই বলছিলেন, আপনি যান না কেন, নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, আপনি কেন করবেন এগুলো, এগুলো আপনার কাজ না। কিন্তু আপনি জানতেন ফ্রম উইদিন যে এই ধান্দাবাজেরা এই সংস্কার কাজগুলো কখনোই করবে না। যদিও তারা বলছিল নির্বাচিত সরকারের কাজ তারা এসে করবে, ব্লা ব্লা ব্লা, কিন্তু আমরা তাদেরকে চিনি তারা কারা। তারা কোনো সংস্কার কোনোদিন করেনি। দেশের ভালো হবে, জাতির ভালো হবে, মানুষের ভালো হবে, এরকম কোনো সংস্কার কোনোদিন তারা করেনি। বরং তারা সুযোগ পেলে সংবিধানকে কাটছাট করেছে। যেই সংবিধানের ধুয়ো অনেকেই তুলছে এখন, অনেকে ধর্মগ্রন্থের মতো জ্ঞান করছে বাহাত্তরের সংবিধানকে, সেই সংবিধানকে তারা কাটাছেড়া করেছে যখন তাদের যেরকম প্রয়োজন, ম্যানিপুলেট করবার জন্য সিচুয়েশনকে। দুটো বড় দলই করেছে, আওয়ামী লীগ শুধু একা করেনি, বিএনপিও করেছে। তো শুধু দুটো উদাহরণ দেবো এখানে, কথা বেশি বাড়াবো না। বিএনপি 2004 সালে 4র্দশ সংশোধনের মাধ্যমে অবসরপ্রাপ্ত বিচারপতিদের বয়স সীমা বাড়িয়েছে। কেন বাড়িয়েছে? কারণ তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে একজন বিচারপতি দরকার হবে। তো বিচারপতিদের বয়স সীমা 65 থেকে 67 করেছিল বিশেষ উদ্দেশ্যে, কারণ তাদের কাছে হিসেব ছিল যে তাদের যখন সরকারের মেয়াদ শেষ হবে, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সামনে আসবে, তখন যাতে তাদের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো যায়। সো বিএনপি এই অসৎ উদ্দেশ্যে 4র্দশ সংশোধনী করেছিল, সংবিধানকে কাছি চালিয়ে সংবিধানের বুকে, যাদের সংবিধানের জন্য অনেক মায়া। আর আওয়ামী লীগ করেছিল 5ম সংশোধনীর মাধ্যমে, 15তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে কবর দিয়েছিল, যাতে এরকম কোনো বাধ্যবাধকতা তাদের আসতে না হয়। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত, অপিনিয়নটা কি থাকবে, কি বলবেন আপনারা। হাসনাত আবদুল্লাহ তিনি যে কথা বলেছেন, তিনি যেই বক্তব্য রাখলেন, সেই বক্তব্যগুলা খুবই ভালো লেগেছে আমার। তিনি ব্যক্তিগতভাবে একটা কথা বলেছে যে আমার সঙ্গী কোনো নেতাকর্মী কিংবা আমার নাম নিয়ে কেউ কোনো অপকর্ম করলে সাথে সাথে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এমনকি আমার বাবাও যদি হয়, আমার বাপ যদি হয়, তার বিচারও করবেন আপনারা, কোনো দুর্নীতি, কোনো অনিয়মের অভিযোগ পেলে। হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে। তিনি খুব সুন্দর সাবলীল ভাষায়, বরিষ্ঠ কণ্ঠে তার এলাকাবাসী, তার ভোটারদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে, এবং তার সাপোর্টার, তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে বিরোধী প্রার্থী যারা ছিল তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক কোনো যেন কিছু বলা না হয়, বাজে ব্যবহার যেন তাদের সঙ্গে করা না হয়, এবং তাদেরকে যদি সবথেকে প্রাধান্য দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আবদুল্লাহর এই ন্যায় নীতিপরায়ণ, হাসনাত আবদুল্লাহর এই চিন্তা চেতনা, এই ভাবনাকে আপনারা কিভাবে দেখছেন? হাসনাত আবদুল্লাহর বিজয়ে আপনারা কতটা খুশি? এবং এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
হয়ে গেল। আমরা মনে করি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছিল এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা বাস্তবায়ন হয়েছে। ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন ছিল এটি। আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, মতামত, অপিনিয়ন কী।